আচ্ছা, কালকের ম্যান্ডির যে ভিডিওটা দিয়েছিল সেই ভিডিওটা থেকে আমার তো কন্টেন্ট করা হয়নি, তাই আজকে তোমাদের সামনে সেই কন্টেন্টটা নিয়ে এলাম। সেখানে ওর টাইটেলে কি ছিল, আজ থেকে নতুন জীবন শুরু করলাম। বাবারে, কতবার যে নতুন জীবন শুরু করে। আজকের এই সিদ্ধান্ত সময়ের সাথে সাথে তোমরা বিশ্বাস করতে বাধ্য হবে। এবার তোমাদের মনে হতে পারে যে কিসের কি সিদ্ধান্ত, আর কি সিদ্ধান্তের জন্য ও হচ্ছে মানে সময়ের সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা তোমরা বিশ্বাস করতে বাধ্য হবে। তোমাদের মনে হতে পারে। তার আগে না একটা কমেন্ট পড়ি যেটা খুব আমার হাস্যস্কর লেগেছে। সেটা হচ্ছে, বাবা এখন তো রাতে ঘুমাতেও ভয় লাগে, আবার কোনো নাটক মিস করে ফেলি। এত নাটক দেখাচ্ছে ম্যান্ডি যে এ নাটক মিস করার ভয়েতে ঘুমাতেই পারছে না। ঠিক আছে, তাতে কটা লাইক পড়েছে জানো? 351টা। এইবার আর একটা কমেন্ট আছে, সেটা হচ্ছে আমাদের ব্রতদিদি করেছেন। হ্যাঁ, তিনি লিখেছেন যে তুমি যে সিদ্ধান্তটা নিলে আর কি, সেটার এতে বলছে বড়দি আর মেজদির কি হবে। ঠিক কথা। ও যদি গ্রুপ না করে, গ্রুপে যদি কথা না কয়, শুধুমাত্র বাড়ির লোকজনের সঙ্গেই ওর ইন্টিমেসি রাখে, বাইরের লোক সব কাট অফ করে দেয়, তাহলে ওর বয়দি আর মেয়েদির কি হবে? হ্যাঁ বলো, মেক্সিকো রানী আর আমাদের গোল্ডি দিদির কী হবে? সত্যিই সবাই কিন্তু এই চিন্তায় পরেশান হয়ে যাচ্ছে। আরে ভাই, ম্যান্ডি কথা দেয় সেই কথা না রাখবার জন্য। ম্যান্ডির আজ পর্যন্ত কোনো কমিটমেন্ট করে সেটা রেখেছে? কি না কি নাটকও দেখিয়েছে। আজকের ও যে এই বলে না আমার ফেস ভ্যালু, এই ফেস ভ্যালুটা কী জন্য তৈরি হয়েছে বলো তো? ব্লগিং দেখিয়ে না, ব্লগিং তো দেখিয়েছে, তার সাথে সাথে এই যে নাটক মঞ্চস্থ করেছে। বাড়ির কাউকে বেচতে বাকি নেই, কোনো জিনিস বেচতে বাকি নেই। তাহলে সেই করে তো ওর আজকের ফেস ভ্যালুটা হয়েছে। ও যতই বলুক ব্লগিং করে, শুধু ব্লগিং করে এই জায়গায় এসেছে। ওর মতো ব্লগিং অনেকে করে, ওর থেকে বেটার ব্লগিং করে। কোথায় তারা? ওরই বান্ধবী কত ভালো ব্লগিং করে, পৌঁছেছে সেই জায়গায়। এ হচ্ছে নাটকীয় একেবারে বস্তু যাকে বলে। আর তার জন্যই আজকের ওর চ্যানেল এই জায়গায়, কারণ নাটক দেখতে আসে, মজা নিতে আসে, লোকে মজা নিতে আসে, তার জন্য এই জায়গায়। আর তাতেই ওর অহংকার ফেটে পড়ছে। এখন আবার অনেক হয়েছে, ঢের হয়েছে, ও দুটো প্রবচন আছে, তাহলে ও কি করবে বলো? কখন বলে না যে পরই হয় আপন আপন। আবার এক জায়গায় প্রবাদ আছে, ও বলছে কি, আপনের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো। তাহলে ও কোন প্রবচনটা নেবে বলো তো? এখন ওর বক্তব্য যে এতদিন ধরে যা এই গ্রুপবাজি, ভিডিও কলিং, হ্যাঁ, ফাটিয়েছিল না একটা সময়, না না না, ও ফাটিয়েছিল, ও ফাটায়নি তো। দুজনেই সেই র্যান্ডমলি ফাটিয়েছে। মানে সে ভিডিও কলিং, অ্যালবামে ছবি রাখা, সে কী লেভেলের নাটক। এগুলো কিসের জন্য করেছিল বলো তো? নাটক মঞ্চস্থ করেছিল যাতে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এগুলো নিয়ে কন্টেন্ট করে আর কন্ট্রোভার্সিটা হয়। ও ভালো করেই জানে এগুলো নিয়ে কন্ট্রোভার্সি করলে ওর চ্যানেলটা গ্রো করবে, আর তার জন্যই ওগুলো দেখিয়েছিল। নাহলে কে ভাই অ্যালবামে কার ফটো রেখেছে সেটা নিয়ে চলে এসেছে। ঠিক আছে, তারপরে সেই সোনা দিদি করে মাথা খারাপ করে দিচ্ছে। তারপরে তো জিনিস দেয়া, চুমু, উমুক তমুক, এমনকি ওই যে বাচ্চাটার জন্মদিনে আগে থাকতে শুয়ে এসে বসে পুরো ফুটেজ নেয়া। আর ও তো শুধু মানে যেন জন্মদিনটা করেছে শুয়েরই জন্য, সেই লেভেলের প্রায়োরিটি। বোঝো না কেন এগুলো? এগুলো জানে ও কন্ট্রোভার্সিটা হবেই, তার জন্য করেছিল। তো যাই হোক, এখন বলছে ঘাট হয়েছে, আর বাইরের লোকের সঙ্গে সম্পর্ক না, যা সম্পর্ক বাড়ির লোকের সঙ্গে করবে, এই গ্রুপবাজি বা হেনাতানা আর করবে না। যার ওর সঙ্গে দরকার কমেন্ট বক্সে আসবে, সেখানে উত্তর দেবে, বাদে বাকি কোনো গ্রুপিজমে নেই। এখন কতদিন টেকে এটা, সেটা দেখার। বুঝতে পেরেছো তো? যাই হোক, আজকের কিন্তু ম্যান্ডি একটা জিনিস দেখিয়ে দিল, ওর পুরো ফ্যামিলি যে কতটা ক্যাজরা ফ্যামিলি, কতটা ঝগড়ুটি ফ্যামিলি, পুরো মাছ বাজার বসিয়ে দিয়েছে। হ্যাঁ, একটা শুধু প্রমাণ কি না, বলেছে যে এই সেই ভদ্রলোক যাকে আমরা যখন মন্দারমণি গেছিলাম তখন গেটের বাইরে খালি পায় ঠক ঠক করতে করতে কাঁপছিল, সেই ভদ্রলোক। হ্যাঁ, যার গায়ে কোনো সেরকমভাবে কোনো জিনিসপত্র ছিল না, পা খালি ছিল, এটা আর কি। তো সেই ভদ্রলোক এখন এদের বক্তব্য যে খালি পা না খালি গা বলেছে, না খালি পা বলেছে।
ঠিক আছে। এবার বক্তব্য যে তাকে আমি স্যান্ডির পুরনো 10টা সোয়েটার দিয়েছি, মানে ম্যান্ডি দিয়েছে। তারপর ওদের ফ্যামিলি থেকে প্রচুর কাঁথা, কম্বল, বালিশ, পাশ বালিশ, মশারি, জামা কাপড় প্রচুর দিয়েছে। কার কি জামা কাপড় সেগুলো বলছে। বড় জায়ের মানে বরের জামা প্যান্ট দিয়েছে, স্যান্ডির জামা প্যান্ট সোয়েটার 10টা দিয়েছে। তারপর হচ্ছে ও স্যান্ডির বাবার বাড়ি থেকে কম্বল, ওদিকে ছোটো মা ওই ওর বড়ো মার থেকে কম্বল, তারপরে বড়ো মা দিয়েছে মাথার বালিশ, ম্যান্ডি দিয়েছে পাশ বালিশ, কে দিয়েছে মশারি, এরম করে ওনাকে অনেকবার বিছানাপত্র দিয়েছে। কিন্তু উনি জামা কাপড় পরেননি, উনি জামা কাপড় গায়ে দেয়নি। তার দোষটা কার? অনেক রয়েছে এখনও পর্যন্ত তার জামা কাপড় ম্যান্ডির শাশুড়ির এখন খাটের বা চৌকির তলায় এখনও রয়েছে জামা কাপড়। হ্যাঁ, এবার বলছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কি দরকার সেই জামা কাপড়? তাহলে এসে নিয়ে যাক সেই জামা কাপড়। সেখানে শুধু সেটা ম্যান্ডির মা শাশুড়ি বলেছে না, ম্যান্ডির শ্বশুরমশাইও বলেছে যে সেই জামা কাপড়গুলো কি দরকার, তাহলে নিয়ে যেতে বলুন। কি অ্যাটিটিউড ভদ্রলোকের! তো তারপরে আমি তাই ভাবি, স্যান্ডির এত অ্যাটিটিউড কোত্থেকে হয়েছে? বাপের থেকে শিখেছে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার ওদিকে ওরাও বলছে জামা কাপড় নিয়ে যা। তারপরে বলছে আমাদের সব থেকে ভুল হয়েছে কোনো কিছু ফুটেজ আমরা রাখিনি, মানে ভিডিও করে রাখিনি। এই যে শেষ ভিডিওটা করেছিলাম ওদের ফ্যামিলির লোকজনকে দেখানোর জন্য। ছোটো মা আর কত মিথ্যা কথা বলবেন বলুন তো? হ্যাঁ, ওদের দেখানোর জন্য আপনারা ফুটেজটা রেখেছিলেন? ওই 1 ঘন্টা 15 মিনিটের ভিডিও করেছিলেন ওই জন্যে? ওসব গল্প কেন দিচ্ছেন? কন্টেন্টের জন্য ভিডিও করেছিলেন। তার আগে তো বেচার ব্যাপারটা ছিল না, তার আগে তো আপনাদের লোক দেখানো ব্যাপারটা ছিল না। ওটা জানেন না তো কন্টেন্ট হবে। যখন দেখলেন যে মোটামুটি এই কন্টেন্টটা ভালোই চলছে, আর ম্যান্ডি যখন এই কন্টেন্টটা করছে, তাহলে আমিও বাদ যাই কেন? ঠিক আছে, ওই জন্য যতখানি কন্টেন্টের দরকার ততখানি কন্টেন্টের জন্য করেছেন, বুঝেছেন? ওসব গল্প আমাদের দিয়ে লাভ নেই যে ওদেরকে বাড়িতে দেখানোর জন্য, ওদের মানে যারা ওদের বাড়ির লোক তাদের দেখানোর জন্য ওগুলো করেছি। যদি ওদের জন্য করতেন তাহলে ভিডিও করে ওখান থেকে মনিটাইজ অন করে ইনকামটা করতেন না। আপনারা ভিডিওটা করেছেন এটা দেখানোর জন্য লোককে, যে আপনারা আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে পড়ে না, শুধুমাত্র আপনাদের বাড়ির সেবায়েত ছিলেন 40 বছর ধরে, তার জন্য আপনারা কতটা নিবেদিত প্রাণ, এবং তার পুরো শরীর খারাপের ব্যাপারে আপনারা কেয়ার করেছেন, তার মানে এই যে চলে যাওয়া সেটাকে কেয়ার করেছেন, সেটা যা করণীয় সব করেছেন। এটাই আপনাদের বক্তব্য। ঠিক আছে, কি বলছেন? যদি এই বাড়িতে ভালোবাসা না পায়, মানে এটা স্যান্ডির মা বলছে, তাহলে উনি কি এখানে আসতেন? তাহলে তো আরও জায়গা ছিল, সেখানে কেন যায়নি? শুনুন, আপনাদের বাড়িতে 40 বছর সার্ভিস দিয়েছে। হ্যাঁ, আপনার শ্বশুর থাকাকালীন 40 বছর সার্ভিস দিয়েছে। তারপর আপনার হাজব্যান্ডরা যখন এলো তখন অত আর দরকার পড়লো না, কারণ তারা বাইরে গিয়ে সমস্ত যজমানিগুলো করছে, এই করছে, সেরকম একটা মন্দিরের সেবায়েতের প্রয়োজন পড়লো না, তাকে রেগুলার দরকার পড়লো না। তার এবার এক্সট্রা ইনকাম করবার জন্য সে এর বাড়ি তার বাড়ি সেবায়েতের কাজ করেছে, কখনো মানে বাড়ির কেয়ারটেকার হয়েছিল, কখনো কাউকে ড্রাইভ করে অন্য জায়গায় নিয়ে গেছে, এগুলো করেছে এক্সট্রা ইনকাম করবার জন্য। স্বাভাবিক, সেবায়েত হলে আপনারা খেতে দিয়েছেন, পড়তে দিয়েছেন, থাকতে দিয়েছেন, কিন্তু তারপর তার হাত খরচ তো আছে, জমায় তো। 3টে ব্যাংকের বই ছিল, মানে কি টাকা জমিয়েছিল কিছু না কিছু করে, তার জন্য করেছে। আর আপনারাই তো বলছেন ওদের ফ্যামিলির লোকজনরা সেই সব টাকা পয়সাগুলো নিয়ে যেত ওনার থেকে, উনি দিতেন সবাইকে। তাহলে কি যে বলেন আপনারা! যাই হোক বাবা, আপনাদের দেখলাম এই বৌমা, যেই বৌমা আপনাদের মানে নাক কেটে মানে রেখে দিয়েছে আর কি, সব দিক দিয়ে নাক কেটে দিয়েছে। ইভেন আপনি যে একদিন ফু 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 করে ফুঁকছিলেন সেটা পর্যন্ত ভিডিওতে দেখিয়েছিল। ঠিক আছে, এডিট করে বাদ দিতে বলা হয়েছিল, সেটা বাদ দেয়নি, সেটা ওরকম ছিল। তাহলে এটা কিসের জন্য? কন্ট্রোভার্সিয়াল টপিক হবে বলে তো, নাহলে এডিট করে বাদ দিতে পারতো না? অবশ্যই পারতো। তো আপনার ওই ফুফুটা ও ইচ্ছা করে দেখিয়েছিল কন্ট্রোভার্সির জন্য। সেই বৌমাকে মানে যেই বলেছে অমনি দেখুন, আপনি, আপনার হাজব্যান্ড, আপনার মেয়ে, ওদিকে আপনার দুটো তার বৌমা সব এক জায়গায় এসে গেছে প্রমাণ দিতে। এই বাড়ির নামে বলা হচ্ছে, মানে কিভাবে এরা দর্শকের সামনে প্রিটেন্ড করে না, মানে বাড়ির একতা। আসলে বাড়ি নিয়ে বলছে না, নিন্দামন্দ হচ্ছে বাড়ি নিয়ে, সবাই ভিডিও দেখবে, মানে বাড়ির লোক একজোট হয়ে গেছে, বৌমা সবাইকে একজোট করেছে, এসো একটা কথা বলতে হবে। একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে কিনা, কেন তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছো এখন? তোমার তো ছই সেই ছদ দিয়ে এত ভালোবাসাবাসি, সে তার মন্দারমণি যাওয়ার আগের দিন তোমার বাড়িতে এসে
থাকতেই ছিল, মুন্নি। হ্যাঁ, এখন সে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে গেছে। লজ্জাও করে না, লজ্জাও করে না এখন আবার তাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলতে। ছদ্দি ছদ্দি সব উবে গেছে। এরমই হয়। তো বলছে সেই ছর্দি যখন মন্দারমণি যাওয়ার সময় আমাদের বাড়িতে এসেছিল তখন দেখেছিল, তাহলে সে কেন তার ঘর মানে তার ব্যাগ থেকে একটা সোয়েটার তাকে বের করে দিল না? কি বের করে দেবে সে? তাকে বলা হলো যে আমাদের বাড়িতে কাজ টাজ করতো, এ করতো, সে করতো, সে তারপর আবার সোয়েটার বের করে দেবে? আমি যদি কারোর বাড়িতে যাই আর তাদের কেউ যদি ওরকম রাস্তায় দাঁড়িয়ে থাকে, আমি গিয়ে সোয়েটার বের করে দেবো না? যাদের দরকার তারা। এবার এদের বক্তব্য আমরা অনেক দিয়েছি, উনি পড়েন না। একটা বয়স হয়ে গেলে মাথায় একটু প্রবলেম হলে অনেক কিছুই করে না, এটাকে অস্বীকার করার জায়গা নেই। এরকম নয় যে ওরা দেয়নি তারপরেও মিথ্যা কথা বলছে, না, ওরা হয়তো দিয়েছে, বালিশ কাঁথা কম্বল সমস্ত কিছু দিয়েছে, কিন্তু এই যে টেক কেয়ার, পরানো বা এই জুতো পরো বা এই জামা কাপড়গুলো পরো, ওইগুলো ওরা করেনি, এইটা বলা হয়েছে। ওরা যে দেয়নি এটা বলা হয়নি। এবার বলছে যে সে ঠকঠক করে কাঁপছিল, তখন ওর বড় মা বলছে, হ্যাঁ সে তো পৌষ মাসে সংক্রান্তির দিন পর্যন্ত এখানে ছিল। আমি বললাম সংক্রান্তির দিন তুমি আশ্রমে চলে যাও, কারণ সংক্রান্তি তো, ওই জন্য আমাদের বাড়িতে থাকা যাবে না। তো তখন বলছে সেই সময় কোথায় মন্দারমণি? আরে সেই সময় তো মন্দারমণি, ওই ঠান্ডার মধ্যেই তো মন্দারমণি গেছিলো, জানুয়ারি মাসে মোস্ট প্রবাবলি। তো জানুয়ারি মাসটা তো 15ই পর্যন্ত তো হচ্ছে তোমার ওই পৌষ মাস, 15ই জানুয়ারি পর হচ্ছে মাঘ মাস, তাই তো জানি। হ্যাঁ, কারণ আমার ভালো মনে আছে ওর হচ্ছে বার্থডে হচ্ছে 14ই জানুয়ারি, তার মানে হচ্ছে তার আগে আগে এসছিল, তার আগে আগে এসছিল 14ই জানুয়ারি, মানে ধরো ওই পয়লা মাঘ না কি এরকম মনে হয়, 14ই জানুয়ারি না কি পয়লা মাঘ। তো সংক্রান্তির দিন মানে তো ওইখানে যখন মন্দারমণিতেই যাচ্ছিলো তখন তো ওই সংক্রান্তির আগেই, ঠিক আছে? তো সেই সংক্রান্তির, এই যে সংক্রান্তির মানামানির কথা বলা হচ্ছে, সেই সময় তো এতে মন্দারমণি যাওয়া হয়েছিল। বাড়ির বউ সংক্রান্তি মেনেছিল? হ্যাঁ, সংক্রান্তির দিন তো ইয়েতে ছিল, মন্দারমণিতে। হ্যাঁ, তাহলে এই সংক্রান্তিতে তার জন্য এখানে থাকতে দেওয়া না, এদিকে বাড়ির বউ ড্যাং ড্যাং করতে করতে সংক্রান্তির দিন কোথায় গেল? মন্দারমণিতে। আর সে 14ই জানুয়ারি মানে হচ্ছে মনে হয় পয়লা মাঘ এরকম সময় হবে। হ্যাঁ, সেখানেই তো জন্মদিন উদযাপন করলো ছর্দির। তাহলে তো ঠিকই বলেছে ছর্দি। ছর্দি যখন গেছে তখন তো উনি ছিলেন, কারণ আপনারাই বলছেন তা মানে পৌষ মাসে এসেছিল, সংক্রান্তির দিন সে চলে গেছে। হ্যাঁ, আমরা যেতে বলেছি, কারণ সংক্রান্তির দিন এখানে রাখবো না। তাহলে ও তো ঠিকই দেখেছে, তাহলে মিথ্যা কথা বলছেন কেন? হ্যাঁ, ও বলেছে খালি পায়, তো খালি পায়ে জুতো থাকলেও যদি না পড়ে, ঠান্ডায় কাঁপে, যদি না শোয়, তো সেইগুলোর কথা আপনারা বলছেন। হ্যাঁ, আমি মানছি যে এত বাচ্চা মানুষ নয় যে আপনারা জোর জবস্তি করে তাকে করিয়ে দেবেন, কিন্তু আপনাদের সেই কেয়ারটা ছিল না, যেই কেয়ারটার কথা আপনারা দেখানোর চেষ্টা করছেন, যে প্রচুর কেয়ারিং, প্রচুর মানে ডিভোটেড একেবারে বাইরের লোকের জন্য, এত ভাব ভালোবাসা, মানে সেই গোপালদা অন্ত প্রাণ, মানে এরকম দেখাচ্ছেন, সেটা নেই, সেটা ছিল না। আপনারা কিছু দেননি, কে বলেছে? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো তোমরা শুনেছো যে ম্যান্ডি নতুন করে জীবন শুরু করতে চলেছে। তো নতুন করে জীবন শুরু করেছে মানে কি জীবন শুরু করছে? তোমাদের প্রশ্ন আসবে, আরে ভাই যা জীবন লাইফস্টাইল আছে সেটাই করছে, শুধু এই যে বাইরে পাতানো দিদি, পাতানো বুইন করেছিল, আর একটা ছেড়ে একটা, আরেকটা ছেড়ে একটা, 4-5টা গ্রুপ করেছিল, সেই গ্রুপ বাজিটা আর এখন করবে না। কোথায় গ্রুপ করবে? যা খিল্লি হয়েছে। আচ্ছা, যার প্রয়োজন তারা ডাইরেক্ট কল করবে। আচ্ছা, গ্রুপবাজি আর করবে না, ও সব ছেড়ে দেবে। আর যারা যারা ভাবছে ও মারুর দিকে ধাবিত হবে মারুর ওখানে কন্টেন্টের জন্য, সেটা আর সম্ভব নয়, এটা জানিয়ে দিল। তো এবারে এটা বলছে যে তোমরা একদিনে তো আর বিশ্বাস করবে না, মানে বিশ্বাসভঙ্গের এত কাজ করেছে যে একদিনে আর কেউ ওকে বিশ্বাস করবে না, কিন্তু আস্তে আস্তে 2 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 4 বছর, 5 বছর যাওয়ার পর তোমরা ম্যান্ডিকে বিশ্বাস করবে, যতদিন ইউটিউবেও থাকবে। বিশ্বাস অর্জন করতে প্রচুর সময় লাগে, আর বিশ্বাস ভাঙতে চুটকির মধ্যে চলে যায়। তো এত তোমরা এই ঢঙিমি করেছো আর এত বুজরুকি মেরেছো, তাই এই মুহূর্তে তোমাকে ওইভাবে বিশ্বাস করার কোনো জায়গা নেই, ঠিক আছে? আচ্ছা, এবার আমি শুধু একটা জিনিস দেখলাম যে এই আমাদের বলছিল যে ম্যান্ডির শাশুড়ি হচ্ছে মিষ্টভাষী, যে কোনো পরিস্থিতিতে সুন্দর মিষ্টি করে কথা বলে, কাউকে কোনো বাজে কথা বলে না। দেখলে তো কিরম ঝগড়ুটি, ওরে সর্বনাশ, এই লেভেলের ঝগড়া করতে শুরু করেছে। হ্যাঁ, ওনার কথাটা হাউমাউ নয়, আমাদের গলার ভয়েসে যেমনি লাউডনেস আছে, ওনার গলার ভয়েসটা সেই লেভেলের লাউড নয়, একটু কিরম একটু খিনখিনে টাইপের।
মানে সরু ভয়েস, মানে যে তুলনায় ওনার চেহারা ফেয়ারা ভারী কি, কিন্তু গলার আওয়াজটা মোটেই সেরকম নয়, গলার আওয়াজটা একদম একটু সুরেলা নরম টাইপের। তার জন্য মনে হয় যে উনি সবসময় মিষ্টি করে কথা বলছে, কিন্তু আজকে যে মূর্তি ধারণ করেছে চোখ ফুক বের করে হ্যাঁ হ্যাঁ করে, আর তাতে যেভাবে কথাগুলো বলছে তাতে বোঝাই যাচ্ছে। যাই হোক, একটা জিনিস দেখেছো যে স্যান্ডিকে অনেকবার আমরা ভিডিওতে দেখেছি ফুঁকছে, ঠিক আছে, তেমনি ওর বাবাও যখন বসেছিল তখন কিন্তু ফুঁকছিল, ঠিক আছে, সেই অবস্থায় ম্যান্ডি ভিডিওটা করেছে, মানে হাতে সেটা ছিল, চায়ের কাপ ছিল আর হাতে সেটা ছিল, সেটা ফুঁকছিল। একমাত্র আমি দেখলাম সেটা হচ্ছে স্যান্ডির বোনকে, যে শুধু হেসেই ফেলছে, কোনো রকম রেসপন্স সেই অর্থে করেনি। হ্যাঁ, দু চারটে কথা বলেছে যে ওদের ফ্যামিলির বাইরে যারা, তারা সবাই চলে আহারে দুদিনে আগে এই খবর হয়েছে, আমরা জানলে একবার দেখা করতাম, অমুক তমুক এইসবগুলো বলছে, সেটাই একমাত্র স্যান্ডির বোন বলেছে। তাছাড়া স্যান্ডির বোন এই বিষয়ে কোনো কথা বলেনি এবং সুকে কোনো কথা বলেনি, ইভেন ওকে ঝগড়াটি মনে হচ্ছিল না। কিন্তু সত্যি বলছি, যেমন বড় মা তেমন ছোট মা, ঝগড়ায় কে এক্সপার্ট এবং ক্যামেরায় কে এসে হাউমাউ করে আগে বলবে সেতে ব্যস্ত, যেমন বড় মা তেমন ছোট মা দুজনেই। আর আমার তো মনে হলো ছোটো মার থেকেও বড় মা একদম সেই হেভি ডোজেস, বাবা সে কি চাল্লামেল্লি করছে পুরো মাছের বাজারের মতো, হ্যাঁ আও মাও আও মাও, কে বলেছে কে বলেছে কে বলেছে। আচ্ছা, আর একটা কথা, স্যান্ডির মা এই খোঁজও রাখে না যে ভদ্রলোকের যে বঙ্কাইটিসের কথা বলা হচ্ছে সেটা ওনার ফ্যামিলি থেকেই বলেছে, বলছে কে বলেছে বঙ্কাইটিস হয়েছে, কে বলেছে। আরে ভাই, আপনার যারাই তো বলেছে বঙ্কাইটিস হয়েছে, ছোঁয়াচে বঙ্কাইটিস, ঠিক আছে। এইবার বঙ্কাইটিস কেন হয়, কোথা থেকে হয়? বঙ্কাইটিস হচ্ছে তোমার যে আমাদের বুকের ভিতরে যে ফুসফুসের পাশে অ্যালভিওলাইগুলো থাকে, সেগুলো শ্লেষ্মাজনিত কারণে ফুলে যায়, ঠিক আছে, সেইটাই তো ব্রঙ্কাইটিস, অ্যালভিওলাইগুলো যখন ফুলে যায়। তো এইবার সেটা কি হয়, যত বেশি ঠান্ডা লাগবে তত বেশি শ্বাস প্রশ্বাস নিতে গিয়ে ওই জিনিসটা ফুলে যাবে আর তত বেশি ইনফেকশানটা হবে, ঠিক আছে। এবার আপনি বলছেন কে বলেছে বঙ্কাইটিস, তো ঠান্ডার মধ্যে যদি সে জুতো না পরে ঠিক মতো, যদি কম্বল গায়ে না দেয়, সোয়েটার গায়ে না দেয়, মানে উড়ে উড়ু 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 করে, মানে সেরকম একটা নয়, তাহলে তার ঠান্ডা লাগবে না। এইবার সেই ঠান্ডার মধ্যে আপনি কি করেছেন আপনারা, সেটা হচ্ছে যেহেতু তিনি পটি করেছিলেন সেহেতু তাকে তো ওরমভাবে ধুয়ে দেওয়া যাবে না, তাই তাকে পরিষ্কার করার জন্য 5 বালতি গায়ে জল ঢেলে দেওয়া হয়েছে। বুঝতে পারছেন, একটা লোক যখন সে ঠান্ডা শ্লেষ্মাজনিত কারণে অসুস্থ, ঠিক আছে, সেই মতো অবস্থায় তার গায়ে 5 বালতি জল ঢেলে দেওয়া মানে সেটা কি ক্রিয়া হয়েছে, সেটা পুরো বিষক্রিয়া হয়ে গেছে। কারণ সেই মুহূর্তে ওনার ঠান্ডা লেগেছে, ঠিক আছে। এবার ঠান্ডা লেগেছে, তার মধ্যে ঈষদুষ্ণ জল গরম করে যদি উনি কোনো রকমে কেউ ওনাকে স্নান করিয়ে দিত সেটা আলাদা কথা, তা তো করানো হয়নি। উনি যেহেতু পটি করেছেন সেহেতু ওনার তো ওরমভাবে পরিষ্কার করানো যাবে না, সেই জন্য ঝাঁটা দিয়ে পটিটা পরিষ্কার করেছেন আর গায়ে 5 বালতি জল ঢেলে দিয়েছে। অবশ্যই সেটা ঠান্ডা জল, 5 বালতি জল, ওনাকে নিশ্চয়ই সেরমভাবে গাঁঠা মোছানো হয়নি। কে মোছাবে, ভালো করে মোছাবে কে? তারপরে দেখলাম তাকে গামছা পরিয়ে রাখা হয়েছে, তার এত জামা কাপড় ছিল অথচ তার গায়ে একটা জামা কাপড় নেই। না, তিনি তো নিজে নিজে পরতে পারবে না, তাহলে কাউকে না কাউকে পরিয়ে দিতে হতো, তো সেটাও কেউ করেনি। তাহলে যখন তাকে দেখলাম স্ট্রেচারে করে তোলা হচ্ছে তখন তিনি শুধু একটা পাতি গামছা পরেছিল, সেই অবস্থায় গায়ে কোনো জামা কাপড় নেই, এই অবস্থায় তিনি ছিলেন। তাহলে ওরকম ঠান্ডা জলে স্নান করা, তারপরে উনি যদি ওইখানে পড়ে থাকেন তাহলে কি জিনিসটা কি হয়? হ্যাঁ, এবার অনেকে বলছে যে ওখান থেকে ব্রঙ্কিয়াটিস হয়েছে। না, ওখান থেকে তো ওই একদিনের জন্য ব্রঙ্কিয়াটিস হয় না, ব্রঙ্কিয়াটিসটা ছিল, তারপর ঠান্ডার মধ্যে সেটা আরও বেড়েছে, যা ঠান্ডা পড়েছিল এবছরে আরও বেড়েছে। তারপর উনি যখন ওখানে এসে আবার এই কাণ্ড করেছে, তখন তার গায়ে 50 বার জল, মানে 5 বালতি জল ঢেলে দেওয়া মানে সেটা কী যে মারাত্মক ক্ষতি হয়েছে সেটা সেই বুঝেছে, ঠিক আছে। তো সেই জন্যে জিনিসটা বাড়াবাড়ি হয়ে গেছে, আরও সিরিয়াস হয়ে গেছে। এবারে তার মানে এই নয় যে সে দীর্ঘদিন মানে থাকতো আরও, না, 85 বছর বয়সটা তো কম নয়, সেটা তো একদমই বার্ধক্যজনিত যে প্রবলেমগুলো আছে সেগুলোই হতো। কিন্তু কি হতো, ওই যে আমরা ভাবি অনেক কিছু, যার যখন জন্ম কর্ম যা লেখা আছে যখন যেটুকুনি সেটুকুনি হবে, কিন্তু আমরা কি ভাবলাম যে আরও 2-4টে দিন যে উনি থাকতেন সেটা আর থাকেননি, কারণ ওর ফলে উনি আর নিতে পারেনি। বুঝতে পেরেছেন, এটা বলা হয়েছে। তাই এত চিৎকার চেঁচামেচি সিন ক্রিয়েট করার কি আছে, হচ্ছে তো জিনিসটা ক্যামেরা বন্দি, ক্যামেরায় বলা, সেটা তো
আস্তে করে ভালোভাবে ভদ্রভাবে এক একজন করে বললেই হতো। ওইখানে যখন গেল তখনও ঝাঁ ঝাঁ ঝাঁ, দুই জায়ে মিলে, ছোট আর বড় যা, যেন সব জানতা, আর এই ছোটো যা ভীষণ ভীষণ মানে বিশাল একটা ব্যাপার। আর এদিকে হচ্ছে এরাও শ্বশুর শাশুড়ি, ননদের মধ্যে ননদ চুপ ছিল, ননদকে কোনোভাবে দোষারোপ করা যাবে না। আর এই শ্বশুর শাশুড়ি দুজনে মিলে বলছিল, আর শাশুড়ি তো ঝাঁ ঝাঁ করছিল। একদিনের জন্য সবাই করতে পারে, রোজ রোজ রাগলে তখন বুঝতে পারতো। ঠিক কথা, যখন কেউ দায়িত্ব নেয় তখন তারা যারা দায়িত্ব নেয় তাদেরকে অন্য লোক অনেক কথা বলতে পারে, এই করবে, ওই করবে, সেই করবে, কিন্তু রেগুলার বেসিস করলে সেটা যথেষ্টই কষ্টকর। কিন্তু সেটা বড় কথা নয়, আপনারা কতটা করেছেন সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে এই যে ফুটেজটা নিয়েছেন না, এই করেছেন বলে ফুটেজ নিয়েছে আপনার বৌমা আর আপনার ছোটো যা, যে ফুটেজ নিয়েছে যে কত করেছি, কত এইখানে প্রবলেম। আপনারা যে বিশাল করবেন বা আপনারা করেননি সেটা নয়, কথাটা হচ্ছে এই যে ফুটেজগুলো নিয়েছে দেখানো, শো অফ, যা না করেছে তার থেকে বেশি, এখানে সমস্যা, আর কিছু না। তো যাই হোক, স্যান্ডির বোনকে আমার মনে হলো রীতিমতো ভদ্র, রীতিমতো ভদ্র, কিন্তু চেহারা একদমই খারাপ হয়ে গেছে। আচ্ছা, এইবার চলে আসি ম্যান্ডির আবার একটা এক্সট্রা পাকামোতে। 1 মাসও হয়নি ওরা চেন্নাইয়ে ডাক্তার দেখিয়ে এনেছে, তাই তো? 1 মাস হয়েছে? হয়নি। আচ্ছা, এরপর সেই 1 মাস আগে ও কি বলল, ও যে এখন চেন্নাইতে যাচ্ছে সেটা কার উপর ডিপেন্ড করে? সবটা ওর নন্দাই করেছে। টিকিট কাটা, যেখানে থাকবে সেই অ্যারেঞ্জমেন্ট, প্লাস ডাক্তার দেখানো, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, সমস্ত কিছু সে করেছে। এইবার কেন করেছে? তাদের বক্তব্য, মানে তারা বলেছে যে যে ভদ্রমহিলাকে মানে স্যান্ডির বোন দেখায় সেইখানেই দেখাবে, যেহেতু প্যানক্রিয়াসের ব্যাপার এবং ওর বাবা আর বোন দুজনকেই মানে প্যানক্রিয়াসের ব্যাপারগুলো হয়েছে। তো এবার ওর বোন যেখানে চেন্নাইতে ট্রিটমেন্ট করেছে সেখান থেকে ভালো হয়ে এসছে, তার জন্য তারা রেকমেন্ড করেছে এবং তারাই সমস্ত ব্যবস্থা করেছে। এবং সেখানে ম্যান্ডি বলেছিল ভাই বোন একই চিকিৎসায় মানে এক চিকিৎসকের কাছে থাকবে তাহলে সুবিধা, কারণ তাহলে কি ওই যে পারিবারিক যে হিস্ট্রিটা সেটা বুঝতে পারবে সে, কারণ দুজনের এক ব্যাপার। তো সেই জন্য সেখানে করেছে। 1 মাসও হলো না, এখনও বলছে, মানে কত বড় মিথ্যাবাদী, এখনও বলছে ওর ননদ নাকি ওখানের ওষুধ খায়ই না, ওই ওষুধ খেয়ে কিছু হচ্ছিল না বলে, সুগার নাকি কমছিল না, তার জন্য সেইখান থেকে বেরিয়ে এসে অন্য ডাক্তার দেখাচ্ছে। ওই বলেছিল যে ওই ডাক্তারের থেকে ও ইনসুলিন নেয় এবং ইনসুলিন নিয়ে ও অনেকটা এখন ঠিক আছে, এবং একটা সময় ইনসুলিন বন্ধ করে দিতে হবে যখন ও মানে ট্রিটমেন্ট ঠিক হয়ে আসবে। আর এখনও বলছে ওই ডাক্তারের কাজই হচ্ছিল না, তার জন্য এখানে একটা ডাক্তার, ওদের পারিবারিক ডাক্তার, পারিবারিক এই জন্য যে ওদের কিছু হলেই ওই ডাক্তারকে দেখাতো, তার জন্য পারিবারিক ডাক্তার বলে তাকে দেখাচ্ছে, ডাক্তারের নাম বলেছে অবশ্যই। তো সেখানেই ওর ননদ দেখাচ্ছে, ওর নন্দাই দেখাচ্ছে, ওই জন্য ওর বরকে ওখানে নিয়ে গেছে। মানে 1 মাসও হয়নি, কাউকে বিশ্বাস করে না অ্যাকচুয়ালি এরা। কোনো একটা ডাক্তারকে দেখালাম, তার 1 মাস না ওষুধ খেতে খেতেই ব্যাস তাকে নিয়ে সন্দেহ শুরু করলো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার অন্য জায়গায় ডাক্তার দেখালো, ওই ডাক্তার নাকি কমছে না। ওর বোন মানে ওর ননদ এবং নন্দাই আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি সমস্ত কিছু খাচ্ছে। ওর বোন সেরকম হাঁটাচলাও করে না, তারপরেও সুগার নর্মাল আছে ওই ডাক্তারের ওষুধ খেয়ে। অথচ স্যান্ডি এত দৌড়ঝাঁপ করে, এত মেনটেন করে, এত সমস্ত কিছু করে, তারপরে ওষুধ খেয়ে তার কমছে না, সবসময় 200 সুগার আছে। তাহলে চিন্তার বিষয়। আচ্ছা, এইবার বোনের কমে যাচ্ছে, স্যান্ডির কমছে না, কারণটা কি? কারণটা হচ্ছে স্যান্ডি যে কুড়ে কুড়ে খাচ্ছে ওকে, যে মানসিক চিন্তা ওর মাথার মধ্যে ঢুকে গেছে, আর যে সন্দেহের বীজ ওর মাথার মধ্যে ঢুকে গেছে, যে অবিশ্বাসের বীজ ওর মাথার মধ্যে ঢুকে গেছে, ওর সুগার কি করে নর্মাল হবে? সুগারের মেন শত্রুই হচ্ছে স্ট্রেস। হ্যাঁ, আর সেই স্ট্রেস কোত্থেকে আসে? সন্দেহ। সেই স্ট্রেস কোত্থেকে আসে? বিশ্বাস না করা থেকে। তাহলে সেই জন্য ওর সুগার কমছে না, ও যাই করুক আর তাই করুক। এবারও বলছে যে চেন্নাইয়ের ডাক্তার কোটি কোটি লোক ভালো হচ্ছে, এই সেই খুব ভালো, আমি বদনাম করছি না, অথচ বদনাম করছে। বলছে যে আমার মানে স্যান্ডির কমছে না, অন্য ডাক্তার দেখাতে, তাহলে সেটা বদনাম নয়। উল্টা বলছে ডাক্তারকে আমি বললাম ওর বারবার ওজন কমে যাচ্ছে, তারপরেও এমন ওষুধ দিল যে ওর আরও ওজন কমছে। কি করে জানলো? যে ডাক্তারের কাছে গেছে সেই ডাক্তার সেটাকে গোল করে দিয়েছে, দিয়ে বলেছে এই ওষুধটা হচ্ছে ওজন কমার ওষুধ, এটা উনি দিয়েছেন। আচ্ছা, তোমরা বলো, ডাক্তার না বুঝে নিশ্চয়ই সেটা দিয়ে দেয়নি। ও বলছে ওজন কমে যাচ্ছে, ঠিক
ঠিক আছে? এবার ডাক্তার কি মোটা হওয়ার ওষুধ দেবে, ওজন বাড়ানোর ওষুধ দেবে? এরম কি দেবে নাকি? ওষুধ খেয়ে ওজন বাড়াবে? আমি তো বুঝলাম না। তো সুগারে একটা ওয়েট মেনটেন করতে হয়, ঠিক আছে? এবার সেখানে ওজন কমে যাচ্ছে, নিশ্চয়ই সেই ওষুধটার অন্য কোনো কারণ আছে, মানে অন্য কোনো ক্রিয়া আছে, সেই জন্য সেটা জেনেও ওই ভদ্রমহিলা দিয়েছে, যদিও ইনি পাল্টে দিয়েছেন। আচ্ছা, আমি এটা জিনিস বুঝি না, অনেকেরই তো সুগার আছে তোমাদের, তোমরা তো জানো সুগারের মেন ফান্ডাটা কী বলো তো? ওষুধ খেয়ে সুগার কমানো না, মেনটেন করা। মেনটেন করতে হবে, শারীরিক পরিশ্রম করতে হবে, আর শর্করা জাতীয় খাবার যত কম খাবে সেটা ভালো, আর সবসময় প্রোটিন খাবার খেতে হবে, অল্প করে খেতে হবে, মানে লাইফস্টাইল হেলদি করতে হবে, পরিষ্কার কথা। তবে সুগার কন্ট্রোলে থাকবে। নাকি এরা ফোর্সফুলি ওষুধ খেয়ে, অথচ এদিকে মিষ্টি কোল্ড ড্রিঙ্ক সমস্ত খেয়ে ওষুধ নর্মাল রয়েছে, বলছে ঠিক আছে। বলে ভাবো, মানে কি, মানে ওষুধও খাচ্ছে, খাবারও খাচ্ছে, মেনটেন রয়েছে, ঠিক আছে? মানে সুগার মেনটেন রয়েছে। এরকম করে ফোর্সফুলি সুগার কমিয়ে আলটিমেটলি কোনো লাভ হয় না। সুগার মানে তোমাকে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, তো সেটা কজন মেনটেন করতে পারে, তাই না? তো এদের বক্তব্য হচ্ছে সব খাবার খেতে পারবে, অথচ ওষুধ খেয়ে সুগার যেন কন্ট্রোলে থাকে, তাহলে ঠিক আছে, ওদের এটাই বক্তব্য। যাই হোক, মানে কিছু বলার নেই, মানে যাচ্ছে তাই আর কি। তো তাহলে আমাদের কি বললো? ও বলল যে ওর ননদের ডাক্তারের কাছেই ওরা ডাক্তার দেখাবে, যেখানে ভাই বোন একত্রে ট্রিটমেন্টে থাকবে। 1 মাসও গেল না সেখান থেকে ঘুরে এসে, 1 মাস কি 15 দিন গেছে, সেখান থেকে ঘুরে এসে না এসেই বক্তব্য দিচ্ছে সেই ডাক্তার পাল্টে দিয়ে অন্য ডাক্তার দেখাচ্ছে। কেন? সেই ডাক্তারের ওষুধে ওজন কমছে, তাই 53 কেজি ওজন হয়ে গেছে, সেই জন্য ওজন কমে গেছে বলে সেই জন্য যাচ্ছে, গিয়ে ওই ডাক্তারকে দেখিয়েছে। সেই ডাক্তারে যেহেতু ননদ নন্দাই সব কিছু খেয়েও সুগার নর্মালে আছে ওষুধ খেয়ে, তার জন্য সেখানে দেখাচ্ছে। মানে এদের কি বলে বলো তো, কনফিউজড ক্যারেক্টার। তাহলে কোনটা ঠিক বলেছিল? তাহলে নিশ্চয়ই ম্যান্ডির ননদ এবং ননদের বর নিশ্চয়ই বলেছিল যে আমরা আগে ওই ডাক্তার দেখিয়েছিলাম, কিন্তু এখানে এসে আবার চেঞ্জ করেছি, এটা নিশ্চয়ই বলেছিল। তার মানে প্যানক্রিয়াসের জন্য ওই ডাক্তারের কাছে গেছিলো, প্যানক্রিয়াসের ব্যাপারটা মিটে যেতে যখন নর্মাল সুগারের ব্যাপার হয়েছে তখন এখানে না। অথচ ও কী বলেছিল আগের বারে, যে ওই ডাক্তারটা যেটা আর কি সুগারের ডাক্তার, সেই ডাক্তারটা কিছুদিন ছাড়া ছাড়া ওদের ওইখানেই আশেপাশে 3 মাস অন্তর বসে, তার জন্য ওরা ওই ডাক্তারটাকে সাজেস্ট করেছিল। এখন আবার বলছে না অন্য ডাক্তার, মানে এরা খুঁজবি গো, খুঁজবি। তো যাই হোক, কিছু বলার নেই, এদের পুরো মিথ্যার উপর বেস করে চলতে হয়। এরা যে কখন কি বলে তার ঠিক নেই। একবার বলে ওই ডাক্তারকে দেখিয়েছি আমার ননদের কথাতে, আবার বলছে এই ডাক্তার দেখিয়েছি আমার ননদের কথায়, একবার বলছে ননদ ওখানে গিয়ে ট্রিটমেন্ট হয়ে পুরো ঠিক হয়ে আছে, আবার বলছে না ননদের ওখানে ওষুধে কাজ হচ্ছিল না তাই এখানে দেখিয়েছে, আবার বলছে আমার বরের ওজন কমে যাচ্ছে, আর অথচ ওজন কমানোর ওষুধ দিয়েছে। ডাক্তার কি মূর্খ? চেন্নাইয়ের ডাক্তার? নিশ্চয়ই না। তাহলে ওজন কমানোর ওষুধ যদি দিয়ে থাকে তার পিছনে নিশ্চয়ই কিছু রিজন আছে। আর সুগারে কি বেশি ওয়েট ভালো? সুগারে বেশি ওয়েট ভালো না। সুগারে মোটামুটি সবারই ওয়েট লুজ হয়, আর সেক্ষেত্রে সুগারে বেশি ওয়েট থাকাও ভালো নয়। এদেরকে কে বোঝাবে বলো তো? মানে কিছু বলার নেই। তো যাই হোক বন্ধুরা, মানে আমি শুধু রগরগুলো দেখছি, এদের রগরগুলো, কিচ্ছু বলার নেই। বাই দ্য ওয়ে ম্যান্ডি, হ্যাঁ তুমি চুপ করে কি একটা ছেড়ে দিলে, ওদিকে তো তোমার আবার চাকরি বাকরি নিয়ে বলতে শুরু করে দিয়েছে, যেটা নাকি তুমি জানোই না। কিন্তু একটা জিনিস আমার সত্যিই শুনে খুব খারাপ লাগলো, যে তোমরা হাজব্যান্ড ওয়াইফ একত্রিত থাকো, কি মাখো মাখো তোমাদের রিলেশান, সমস্ত জায়গায় তোমার বর তোমাকে নিয়ে যাচ্ছে নিয়ে আসছে, তুমিও সারাক্ষণ বর 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 করছো, আমার বর এই আমার বর ওই, অথচ দুজনে মিলে ব্যবসা বাণিজ্য সমস্ত করছো, অথচ নিজেদের মধ্যে ট্রাস্ট নেই। হায় কপাল, একজন অপরজনকে বিশ্বাসই করে না। এখনও হ্যাক করা ফোন, মানে তোমার ফোন স্যান্ডি হ্যাক করে রেখেছে, মানে কতটা অবিশ্বাস করলে এটা হয়? মানে সত্যি কি তুমি বিশ্বাস করার যোগ্য নও? মনে হয় তাই, কারণ তুমি যা গুল খিলিয়ে রেখেছো, তোমাকে বিশ্বাস করা যায় না। বাই দা ওয়ে, আমার একটা প্রশ্ন মনের মধ্যে অনেক দিন ধরে ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, এই মারু, এই সু, এই ছোটো মা, এরাই তো ছিল তোমার তখনকারের সাথী। তো এদেরকে তুমি কিছুতেই ভুলতে পারছো না, একবার একে জড়িয়ে ধরছো, একবার ওকে জড়িয়ে ধরছো, একবার ওকে জড়িয়ে ধরছো, ব্যাপারটা কি? মানে এদের গন্ধ না হলে তোমার চলছে না কেন? হ্যাঁ, কুছ তো হ্যায়, কুছ কুছ তো হ্যায়। টাটা।